গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 5টা থেকে 5টা 15 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনই যেই বাসি কাজকর্মগুলো আমার থাকে সেগুলোই আজকে করে নিচ্ছি। তবে প্রতিদিন আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয় না, কারণ কি জানো তো, সকালটা অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। আর এই বৃহস্পতিবার দিনটা তো অবশ্যই ব্যস্ত থাকে, তাই জন্য কিন্তু বৃহস্পতিবারের দিনটা আমি কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই সকালে শুরু করে ফেলি। আগের দিন কোনো একটা দিদি আমার এই জুতো রাখার জায়গাটায় বলেছিলে একটা জুতো সেলফ কেনার জন্য। তবে কি জানো তো, এখনও আমি সময় করে উঠতে পারিনি যে আমি একটু অনলাইনে অনলাইন অ্যাপগুলোতে গিয়ে, যেরকম মিশোতে গিয়ে একটু দেখবো কীরকম কমের মধ্যে একটা ভালো শু র্যাক কিনতে পারি। তো সেই সময়টুকুই করে উঠতে পারিনি। এই যে আজকে ভিডিও এডিট করছি আর ভয়েসের সময় তোমার কথাটা মনে পড়ে গেল, তাই বললাম। আসলে আমি জানি এটা সত্যি খুব উপকারী একটা জিনিস, জুতোগুলো রাখতেও আমার অনেকটা হেল্প হবে। তাছাড়া কি জানো তো, এখন তো মাসের শেষের দিকটা, এখন কোনোভাবে কোনো কিছু খরচ করার দিকে আমি মাথাই ঘামাচ্ছি না। আর সত্যি কথা বলতে, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে না, আমরা যদি 10টা টাকা হিসাবের বাইরে খরচ করি, সেটাও যেন আমার কাছে অনেকটাই চাপ হয়ে যায়। আমি চেষ্টা করি সংসারের আয় উন্নতির জন্য সমস্ত কিছু একটু হিসাবের মধ্যে দিয়েই চালিয়ে নেওয়ার। আর আমার কি মনে হয় বলো তো, আমাদের মতন গৃহিণীদের হাতেই তো সংসারের পুরো দায়িত্বটা। তো ছেলেরা তো দিয়ে কিনে এনে দিয়েই খালাস হয়ে যায়, বা টাকা পয়সা ধরে দিয়েই খালাস হয়ে যায়। তবে আমরা যদি একটু হিসাব করে আর বুদ্ধি করে সংসারের চারিদিকের খরচগুলো করতে পারি, তাহলে কিন্তু দিনের শেষে, বলছি না যে অনেক টাকা আমরা সেভিংস করতে পারবো, তবে একটু একটু হলেও কিন্তু আমরা সেভিংসের পথটা খুলতে পারবো। আর দেখবে, যখন আমরা সেভিংস করি না, ওইটা না আমাদের কাছে একটা নেশার মতন পরিণত হয়ে যায়। যে আজকে যদি আমি 2 টাকা রাখি, কালকে আমরা চেষ্টা করব তার জায়গায় যাতে 4টে টাকা রাখতে পারি, তাহলে আমার সেভিংসের অ্যামাউন্টটা অনেকটাই বেশি হবে। তো এরকম করেই জানো তো, সংসারের প্রতিটা দিক আমি সেভিংস করে বা হিসাব করেই চলি বলতে পারো। তাই জন্য সমস্ত কিছু মুখ থেকে বের করলেই কিনতে পারি না। শখ ইচ্ছে তো আমাদের প্রতিটা মানুষেরই থাকে, তবে সেটা পূরণ করার জন্য আমাদের মতন মধ্যবিত্তর ঘরের একটা নির্দিষ্ট সময় অবধি অপেক্ষাই করতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি স্নানও করে নিয়েছি। আর স্নানের সময় যে কটা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছিলাম, আর এখন মেলে দিচ্ছি। আর তারপরে প্রতিদিনের মতন পুজোটা সেরে নেব। তবে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই কিন্তু পুজোর অনেকটাই চাপ থেকে যায়। অন্যান্য দিনের তুলনায় কিন্তু বৃহস্পতিবারে আমাদের কিন্তু ঠাকুর ঘরে অনেকটাই কাজ থাকে। সে যার ঘরে যেমনই ঠাকুর থাকুক না কেন, আমার মনে হয় বৃহস্পতিবার কিন্তু সবার কাছে একটা পুজোর জন্য বিশেষ একটা দিন। আর সেই দিন তো ঠাকুর ঘরের সময় লাগবেই। আমার কাছে গোপুসোনারা আছে, তাদের স্নান করাতে, তাদের ড্রেস আপ করাতে তাদের তো সময় লাগেই। এছাড়াও কিন্তু আমার যে পিতলের লক্ষ্মী মাতা আছে, তাকে স্নান করানো, তার ড্রেস চেঞ্জ করা, তো এগুলো করতে অনেকটাই সময় লেগে যায়। আর কি জানো তো, লক্ষ্মী ঠাকুরকে আমি প্রতিদিন স্নান তো আর করাতে পারি না, তাহলে অনেকটাই সময় লেগে যায়। সেই কারণে আমি এরকম প্রতি বৃহস্পতিবার দিন করেই কিন্তু লক্ষ্মী ঠাকুরটাকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিই, আবার তাকে সুন্দর করে সাজিয়েও নিই। আমাকে সুলাতা কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে, দিদিভাই তোমার রান্নাগুলো খুব লোভনীয় হয়েছে। আর দিদিভাই তুমি কি হেয়ার অয়েল ইউজ করো এটা বলো। দেখো, সত্যি কথা বলতে আমি কিন্তু কোনো রকমেরই তেল ইউজ করি না, যার জন্য আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে। তো তোমরা যদি মনে করো যে হেয়ার অয়েল ইউজ করবে, বা আমিও খুব ইচ্ছে আছে একটা নতুন হেয়ার অয়েল ইউজ করব, তো সেটা একদমই কিন্তু চেষ্টা করবে নারকেল তেল মাখার। তবে সেটা কোনো ব্র্যান্ডেড না, যেমন ওই জাসমিন বা অন্যান্য কোনো যে ব্র্যান্ডগুলো হয় সেগুলোর মধ্যে না গন্ধ বা কেমিক্যাল মেশানো থাকে। চেষ্টা করবে একদম ভার্জিন হেয়ার অয়েল মাখতে, যেটা কিনা কোকোনাট অয়েল হয়, সেটাই কিন্তু একদম খুব ভালো। আর ভার্জিনগুলোর মধ্যে জানো তো কোনো রকমের গন্ধও থাকে না, আর কোনো রকমের কেমিক্যালও থাকে না। সেক্ষেত্রে আমাকে একজন সাজেস্ট করেছিল যে এত হেয়ার ফল হচ্ছে বলে ভার্জিন নারকেল তেলটা ইউজ করতে। তো আমি অনলাইনে ওইটা খুঁজছি। ওই যে বলি না, সব কিছু খোঁজার আগে আমি একটু বাজেটটা সব দিক থেকে চেক করে নেওয়ার চেষ্টা করি। ওগুলো অনেকটাই দাম, মোটামুটি 350-400 টাকা মতন দাম দেখছি। তো দেখি কখন সময় সুযোগ হবে, হলে তো অবশ্যই কিনে নেবো, আমিও একটা ইউজ করব। ওতে শুনেছি হেয়ার ফলটা অনেকটাই কম হয়।
আর তুমি লিখেছো, দিদিভাই তোমার আর্লি মর্নিংয়ে তুমি কি কি এক্সারসাইজ করাও একটু দেখাবে, তোমার ডায়েট চার্টটা একটু শেয়ার করবে ওয়েট লস জার্নিতে। ভালো থেকো, ভালোবাসা নিও। আমি কি কি এক্সারসাইজ করি আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, আমি ভিডিওর মধ্যে যে কি কি ধরনের এক্সারসাইজ করি। তো দেখো, সকালবেলা উঠে আমার বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে আমি কিন্তু নিজে ফ্রেশ হয়ে যাই, আর তারপরে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি। আর সব থেকে ভালো হয় যদি মানে এক্সারসাইজটাকে তোমরা বোর হিসাবে নাও, তাহলে কিন্তু কোনোদিনও ওয়েট লস করতে পারবে না বা এক্সারসাইজ মন দিয়ে করতে পারবে না। সেক্ষেত্রে আমি যেটা করি তোমরাও সেটা করতে পারো। আমি কিন্তু বলিউড সঙ্গে জুম্বা ডান্স বলে ইউটিউবে সার্চ করি, সেক্ষেত্রে কিন্তু জুম্বা ডান্সের সাথে ওয়েট লসের যে এক্সারসাইজ ওরা কিন্তু দিয়ে দেয়। তো আমি সেখান থেকেই প্রতিদিন সিলেক্ট করে করে এক একটা ভিডিওর সাথে নিজেও ডান্স করি। মানে ওখানে গানগুলো এত মানে সুন্দর থাকে না, ওর তালে তালে তোমার নিজেরই ডান্স চলে আসবে। আর ওরা যে স্টেপগুলো দেখিয়ে ডান্সগুলো করে সেই স্টেপে ডান্স করবে, দেখবে তুমি খুব আনন্দের সাথে ডান্সটা করছো, মানে এক্সারসাইজ করছো, আর তার সাথে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট লস হয়। আমাদের নর্মাল এক্সারসাইজের থেকে আমি দেখেছি আমাদের কিন্তু মানে জুম্বা বা অ্যারোবিক যেই মানে ডান্স এক্সারসাইজগুলো হয় সেগুলোতে খুব তাড়াতাড়ি ওয়েট লস করে, বিশেষ করে আমাদের বেলি ফ্যাট কম করে। তো আমি কিন্তু ওটাই করি। আর আমি আমার ভিডিওতে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ যেগুলো করি সেগুলো তোমাদের সাথে দেখিয়েছি। আর এর মধ্যে আমি কিন্তু অ্যাড করি জাম্পিং। তো জাম্পিং কিন্তু কখনোই জুম্বা বা অ্যারোবিক্সের মধ্যে থাকে না, তোমরা চাইলে জাম্পিংটা অ্যাড করে নিতে পারো এক্সট্রা হিসাবে। তবে প্রথম দিকেই জাম্পিং করো না, খুব সমস্যা মানে উপভোগ করবে, কারণ এতদিন যখন শরীরটা আমাদের কোনো রকমেরই কাজ করেনি, হঠাৎ করে যখন আমরা খুব লাফাঝাপি করবো আমাদের নিজের শারীরিকই অনেক কষ্ট হবে। আস্তে আস্তে তোমরাও এক্সারসাইজের পরিমাণ বাড়াতে পারো, টাইমিং বাড়াতে পারো। তো এরকমভাবেই আমি কিন্তু এক্সারসাইজ করি। তো দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু ওই দিকের ঘরটা সমস্তটা ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এখন সোজা চলে এসেছি এই ঘরটা গুছিয়ে নিতে। এই ঘরটা তো তোমরা জানোই আমার খুব একটা বেশি কিছু ব্যবহার করা হয় না, শুধুমাত্র প্রতিদিনে যে জামা কাপড়গুলো থাকে সেগুলোই এই ঘরে থাকে। বিশেষ করে হাজব্যান্ডের জামা কাপড়, আর আমার তো যেই জামা কাপড়গুলো আমি কাচা ধোয়া করি সেগুলো যখন তুলি তখনই ভাঁজ করে নেওয়া হয়। তবে বিকালের দিকে বেশ কিছু জামা কাপড় থাকলে কোনো দিন কিন্তু আলিস্যতার কারণে সেগুলো ভাঁজ না করে এইখানে জমিয়েই রাখি। আবার কালকে তোজোর তো খেলা ছিল, তো তোজোর ড্রেস কিছু ছিল, তো সেগুলোই ওখানে ছিল ওই মানে বিছানাটার ওপর, সেগুলো গুছিয়ে নিয়ে বিছানাটা ঝেড়ে নিয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সকালে চাটা কিন্তু হাজব্যান্ডই করে দিয়েছে, যেহেতু পুজো দিতে একটু সময় লাগে তাই জন্য ওই চাটা করে নিয়ে চলে আসে। আর কালকে আমাদের যেহেতু একাদশী ছিল সে কারণে কিন্তু আজকে ব্রেকফাস্টটা একটু হেভি ব্রেকফাস্টই করব। তো ফ্রিজে না চিকেন ছিল, আগে চিকেনটাকে বার করে একটু জলে ভিজিয়ে রাখবো, আর তারপরে ব্রেকফাস্টে আজকে ইচ্ছে আছে একটু রুটি করব, আর সোয়াবিন আলু দিয়ে একদম মাখা মাখা একটা তরকারি করব। তো এইদিকে যেহেতু চিকেনটা একদমই বরফ হয়ে গেছিলো তাই ওটাকে ভিজিয়ে রেখে বাকি কাজগুলো করতে করতে চিকেনটা কিন্তু নর্মালি হয়ে যাবে। আর রান্না করার আগে আমি কিন্তু ওই মানে সেলফটা থেকে আমি নুন আর হলুদের কৌটোটাকে নামিয়ে নিই, আর তেলের শিশিগুলো আমি ঘরেই নিয়ে চলে যাই রাত্রিবেলা। কারণ ওই যে তোমাদের বলি না, ওগুলো তো অনেকটাই লম্বা লম্বা কাচের শিশি, একটা ইঁদুর যদি এদিক থেকে ওই দিক দৌড়াতে যায় আমার যদি কাচের শিশিটা ভেঙে যায় ভীষণভাবে আমি কষ্ট পাবো। কারণ কি বলতো, সংসারের প্রতিটা জিনিসই কিন্তু আমি অনেকটা শখ করে অনেকটা কষ্ট করে গুছিয়েছি, তাই শখের জিনিস যদি আমাদের নষ্ট হয়ে যায় কষ্ট তো হবেই। তাই শখের জিনিসের দামটা মানে নিজেকেই দিতে হবে, আর সেটা গুছিয়ে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। তো যাই হোক, গল্প করতে করতে ওইদিকে আটাটাকে মাখিয়ে রেখেছি, আর তার সাথে একটু পেঁয়াজ, একটু রসুন আর আদা কেটে নিয়েছি। আর ওইদিকে জানো তো, প্রেশার কুকারে আমি সোয়াবিন আর আলুটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যদিও বা সোয়াবিনটা ভেবেছিলাম আমি বাটিতে আলাদা করে করবো, তবে হাজব্যান্ড বললো একসাথেই দিয়ে দাও, সমস্যা হবে না। আসলে কি জানো তো, সোয়াবিনের আলুটা যদি একটু প্রেশারে সিদ্ধ করে নিই তাহলে খুব মাখা মাখা হয়, খেতেও বেশ ভালো লাগে। আমাকে বি স্টাইল সেভ হ্যাপি চ্যানেল থেকে একজন দিদি কমেন্ট করেছিল, দিদি তোমার নামটা আমি জানি না তাই তোমার চ্যানেলের নামই বললাম। তুমি লিখেছিলে কিচেনে একটা মাইক্রোওভেনের স্ট্যান্ড নিও, আর ওপরের যেই সেলফটা ওটা খুলে অন্য গ্লাস বা উডেন একটা শেল্ফ লাগিও, তাহলে কিচেনটা আরও সুন্দর লাগবে, খরচাটাও খুব কম হবে, বেশি একটা হবে না। তো থ্যাংক ইউ সো মাচ তোমার এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। তো মাইক্রোওভেনের কীরকম স্ট্যান্ড হয় আমি ঠিক একটা জানি না গো, তো তুমি যখন বলেছো আমি অনলাইনে নিশ্চয়ই দেখবো। তবে আমার এই জায়গাটায়
এই মাইক্রো ওভেনটা বেশ ভালোই আছে। আর ওই উপরের শেলফটা বলছে ওটা না খোলার আমার কোনো ইচ্ছেই নেই। জানি আমি ওটার মধ্যে কোনো রকমেরই কন্টেনার সাজিয়ে রাখি না, তবে ওটা কিছু DIY দিয়ে আমি কিছু ক্রাফট করে ওখানে সাজিয়ে রাখবো। আসলে দুষ্টুকে বলেছিলাম কিছু ক্রাফট করে দিতে, ওদের সামার ভ্যাকেশনে এত প্রজেক্ট দিয়েছে না স্কুলে, তাই জন্য ওকে মানে আমি আর এক্সট্রা কাজ কিছু করতেও বলছি না, কারণ ওর প্রজেক্টটা করাটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে ওর তো আবার সামনের বছরে মাধ্যমিক, পড়াশোনার চাপটা অনেকটাই বেশি, তাই আমি একটু ধীরে সুস্থে ওগুলোকে রেখেছি। কখনো যদি সেরকম ভালো কিছু পাই অনলাইনে, যেমন আর্টিফিশিয়াল গাছ বা কিছু, সেগুলো দিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। আর হাউসওয়াইফ ঝুমা চ্যানেল থেকে ঝুমা আমাকে কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ ঝুমা, এইভাবেই আমার পাশে তোমরা সব সময় থেকো। আর ওইদিকে তরকারিটাকে নাবিয়ে নিয়ে এদিকে দেখো আমি কিন্তু রুটিগুলোকে একে একে বেলে নিয়ে তারপরে সেঁকেও নেব, আর তার সাথে একটু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আসলে কি জানো তো, এখন না আমাদের খাবারের মধ্যে একটু প্রোটিনের ভাগটা বেশি রাখার চেষ্টা করছি, যার জন্য অল্প তেলে সোয়াবিনটা রান্না করলাম, সাথে ডিমটা রাখছি। আর চিকেনটা মাঝে মধ্যে, আগের সপ্তাহে চিকেনটা না প্রচুর খাওয়া হয়েছে, সকালের দিকে কম, বিশেষ করে রাত্রির দিকেই চিকেনটা বেশি খাওয়া হয়ে গেছে। আমি অত একটা খাইনি, কারণ রাত্রিবেলা খাবারটা আমার তো আগা করে খুব স্কিপ হয়ে যেত, কিন্তু এখন আমার যা সমস্যা, এখন কোনোভাবে খাবার স্কিপ করা যাবে না। খাওয়াটা ওই আমাকে, আমি যেটা 7টার মধ্যে মানে স্ন্যাক্সটা খেতাম, সেটা আমাকে একেবারে 7টার মধ্যে ডিনারটাই করে নিতে হবে। তো ওই রকমই রুটিন ফলো করে এখন চলছি। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার ব্রেকফাস্টটা একদমই রান্না হয়ে গেছে, আর তারপরে সাথে সাথে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে একে একে রান্নাগুলোও সেরে নিচ্ছি, কারণ সকালের ব্রেকফাস্টটা না এখন করব না। তোজো পড়তে যায় 8:30টায়, ওর আস্তে আস্তে প্রায় 11:45 নাগাদ বেজে যায়। ও ফিরলে তারপরে আমি, তোজো, দুষ্টু তিনজনে মিলে একসাথে ব্রেকফাস্টটা করে নিই, কারণ তোজোকে ছাড়া আমি খেয়ে নেবো এই বিষয়টা না আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য তোজোর জন্য আমরা সবাই অপেক্ষা করি, ও এলে খাওয়াটা খেয়ে নিই। তবে ও আস্তে আস্তে আমার তো রান্নাঘরের কাজটা অনেকটাই এগিয়ে যায়। এদিকে কিন্তু আজকে 2 ভাগে চিকেন রান্না করব। আসলে কি বলতো, আজকে না একটা নতুন চিকেনের রেসিপি ট্রাই করব, সেটা হচ্ছে আমপোড়া চিকেন। তো আমপোড়াতে তো একটু টক হবেই, সেই কারণে হাজব্যান্ড আবার টকটা খায় না বলে আমি কিন্তু ওর আর তোজোর চিকেনটা আলাদা করেছিলাম, নর্মাল যেরকম চিকেন কষা হয় সেইভাবে করে নিচ্ছি। আর আমার আর দুষ্টুর জন্য আমপোড়া চিকেন করেছিলাম, সেটা কিন্তু একদম শর্ট ভিডিওর জন্য রেখেছিলাম, ওটা আমি ফেসবুকে দিই। আসলে ফেসবুক থেকেও আমার কিছু আর্নিং আসে এখন, তাই জন্য ওখানেও আমি একদম কন্টিনিউ কিন্তু ভিডিও দিচ্ছি, তাই জন্যই মাঝে মধ্যে কিছু কিছু রেসিপি আমাকে বানাতে হয় ফেসবুকে পোস্ট করার জন্য। তো যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার চিকেন কষাটা মানে করে নিচ্ছি, আর তার সাথে আমি যে রান্নাটা করব তার সমস্তটা জোগাড় করে, মানে আমটাকে পুড়িয়ে নিয়েছি, তার সাথে রসুন পুড়িয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর তারপরে কিন্তু চিকেনটা রান্না করব। কিন্তু তার আগে দেখলাম ওইদিকে তোজো চলে এসেছে, তাই বললাম চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, ততক্ষণে চিকেন আর আলুটা সিদ্ধ হোক, তারপরে এইদিকে রান্নাটা বসিয়ে দেবো। আর বলতে বলতে দেখো আমার আমপোড়া চিকেনটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, সাথে ঘরের যে ওদের জন্য চিকেনটা করেছিলাম ওইটাও। আমাকে এর আগের দিনের কোনো একটা ব্লগে আনিশা কমেন্ট করেছিলে, তুমি জানতে চেয়েছিলে আমার একটা সিলিন্ডার কিভাবে আমি 2 মাস চালাই তার কিছু টিপস। দেখো, তোমাদের সাথে তো আমার সংসার জীবনের অনেক ছোটোখাটো টিপস বা সঞ্চয় কিভাবে করব সেই টিপস শেয়ার করি, তবে গ্যাস খরচা কিভাবে কমাবে তারও কিছু টিপস চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। সংসারের গল্প তো অনেকই হয়, তবে তোমাদের যে আমার এই ছোটোখাটো টিপসগুলো ভালো লাগছে এটা ভাবলেও আমার ভীষণ ভালো লাগে। আসলে সেরকম কিছুই নয়, আমি চেষ্টা করি রান্নার সময় যেই সিদ্ধ আইটেমগুলো লাগে, যেমন আমাদের ডাল সিদ্ধ করতে বা আলু সিদ্ধ করতে, এরকম ক্ষেত্রে না আমি প্রেশার কুকার ইউজ করি। প্রেশার কুকারে আমাদের কিন্তু গ্যাস খরচাটা অনেকটাই কমিয়ে দেয়, আর খুব কম সময় কিন্তু আমাদের সিদ্ধ জিনিসটাও হয়ে যায়। আমি তো সব সময় ডাল আমি প্রেশারে সিদ্ধ করি, এতে ডালটাও খুব ভালো সিদ্ধ হয় আর গ্যাস খরচাটাও কম করা হয়। আর দ্বিতীয়ত, আমি কিন্তু সমস্ত ধরনের রান্না বান্নায় একটু ঢাকা চাপা দিয়ে করি। দেখবে আমরা যখন কোনো কিছু রান্না একটু মানে ঢাকা চাপা দিয়ে রান্না করি না, সেক্ষেত্রে রান্নাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গ্যাস খরচাটা তো অবভিয়াসলি কম হয়। এর সাথে সাথে রান্নার মধ্যে আমি কিন্তু বেশিরভাগ সময় গরম জল ইউজ করি, এতেও কিন্তু আমাদের গ্যাস খরচাটা কম হয়। কেন? কারণ হচ্ছে, যদি আমরা রান্নাতে ঠান্ডা জল ইউজ করি, জলটা গরম হতে যতটা সময় আমাদের গ্যাস খরচা হবে, সেই পরিমাণে মানে জলটা যদি আমরা ইলেকট্রিক কেটেল বা অন্যান্য কোনো যদি জিনিসে সেই জলটা গরম করে রান্নায় দিই, বিশেষ করে মাংস মাছে যদি আমরা একটু গরম জল দিই, খেতেও কিন্তু স্বাদটা খুব ভালো আসে। আর দ্বিতীয়ত, ওই গরম জলটা ফুটতেও কিন্তু বেশি একটা সময় লাগে না, তাতে গ্যাস খরচাটা অনেকটাই কম হয়।
এটা তো গেল কিভাবে গ্যাস খরচা কম করবে, কিন্তু আমাদের গ্যাস খরচা সম্পূর্ণটাই ডিপেন্ড করে আমাদের রান্নাবান্নার রুটিনের ওপর। সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় আগে থেকেই চেষ্টা করে নিই যে কম আমাদের নিজস্ব কম খাটনিতে কিভাবে অল্প রান্নায় আমরা রান্নাবান্নাটা কমপ্লিট করে নিতে পারবো। তার জন্য কিন্তু দরকার আমাদের সাপ্তাহিক একটা রান্নার রুটিন, যেটা সবসময় করে নিলে কিন্তু সুবিধে। আর এক্ষেত্রে কিন্তু রান্নাবান্না আমার ঘরে কম হয় না, তোমরা দেখলে বুঝতেই পারো। আগে যখন তোজোর স্কুল ছিল, মানে এখন তো গরমের ছুটি পড়েছে, এখনের কথা বাদই দাও, তো তখন তোদের জন্য আমাকে কিন্তু এক্সট্রা করে টিফিন রান্না করতে হতো, সাথে আমাদের দুপুরের রান্না, রাত্রিবেলা রান্না, সমস্ত রকমেরই রান্না বান্নাটা ছিল। তার মধ্যে থেকেও কিন্তু আমি একটা সিলিন্ডারকে প্রায় 1.5 থেকে 2 মাসের কাছাকাছি এইরকমভাবেই চালিয়ে নিই। আসলে আমরা যদি একটু বুদ্ধি করে রান্নাবান্নাগুলো করি, সেক্ষেত্রে দেখবে আমাদের গ্যাস তো অবশ্যই সাশ্রয় হবে। যেমন আমরা যদি সকালে বাচ্চার জন্য টিফিন করি, সেই টিফিনটা চেষ্টা করব আমাদের ঘরের সকলের জন্যই করে নেওয়ার। তাহলে ওই একটা গ্যাস খরচার মধ্যে সবার টিফিনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর সকালে আমরা দুপুরে যে রান্নাটা করব, সেখানেই যদি আমরা রাত্রিবেলা রান্নাটা করে ভাগাভাগি করে রেখে দিই, মানে আলাদা করে রাখলাম দুপুরের জন্য আর রাত্রিবেলার জন্য আলাদা করে রাখলাম, সেক্ষেত্রেও আমাদের কিন্তু গ্যাস খরচাটা অনেকটাই কম হয়। আসলে ওই যে বলি না, খরচা কিন্তু সম্পূর্ণটা ডিপেন্ড করে আমাদের পরিবারের মানুষের ওপর, মানুষের রুচির ওপর আর খাওয়া দাওয়ার ওপর। আমরা খাওয়া দাওয়াটা যদি একটু বুঝে শুনে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্যাস খরচাটা অবশ্যই কম হবে। তবে আজকালকার দিনে দেখতে গেলে দেখা যায় কিন্তু প্রতিটা মানুষের ঘরেই দুটো সবজি তো রান্না হবেই। একটা যদি মাছ হয় আর একটা শাক সবজি হবেই, যেটা কিনা ভাজা বা তরকারি। আমার ঘরেও কিন্তু সেরকমটা হয়। তবুও কিন্তু একটু বুদ্ধি করে চললে দেখবে সব দিকেই আমরা সেভিংস করতেই পারবো, সেটা গ্যাস হোক বা টাকা পয়সা। তোমাদের সাথে তো আমি সব সময় আমি কিভাবে সংসার চালাই সেটা শেয়ার করি। আর আজকেও গ্যাস নিয়ে কিছু টিপস দিলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে কিছু বাসন ছিল যেগুলোকে মেজে আবার সমস্ত বাসনকে একেবারে গুছিয়ে গাছিয়ে রান্নাঘরের কাজ মিটিয়ে চলে এলাম। আর এদিকে দেখলাম বেশ কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলোকেও তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে এগুলো জায়গা মতনই কিন্তু ভাঁজ করে রেখে দেবো। আর জানো তো, আজকে আবার বিকালবেলা আমাদের পাশের বাড়িতে একটা ইনভিটেশন রয়েছে, মানে একটা পুচকুর অন্নপ্রাশন রয়েছে। সেখানে গিয়ে আর কোনো রকমেরই ভিডিও শ্যুট করিনি, কারণ একদমই পাশে তো, গেছি অনেকটা রাত্রিবেলা, খাওয়া দাওয়া করেই চলে এসেছি। আসলে কি বলতো, যে সপ্তাহে আমি মনে ভাবি যে খুব ভালো করে একটা ডায়েট প্ল্যান মেনটেন করব, সেই সপ্তাহেই আমার এত নেমন্তন্ন চোট পড়ে যায়, আর সেই সপ্তাহটা কোনোভাবেই আমি মেনটেন করেই উঠতে পারি না। তো কথা বলতে বলতে দেখো এইদিকে সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, মানে একে একে ভাঁজ করছি, কারণ তোদের জামা কাপড় এক জায়গায় থাকে, হাজব্যান্ডেরটা এক জায়গায় থাকে, আমাদেরগুলো আলাদা জায়গায় থাকে। তো সমস্তটা পাটে পাটে ভাঁজ করে জায়গা মতন সমস্ত কিছু রেখে দেবো। আমাকে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিল, বনু রান্নাঘরের ওই আলোটা কোথা থেকে কিনেছো, একটু বলবে? পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। আর তোমার ভিডিওটা না দেখলে আমার ঘুমই আসে না বনু। তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। ওটা কিন্তু আমি মিশো থেকে কিনেছিলাম, আর আমি 5 মিটারের লাইট নিয়েছিলাম। প্রায় ওই 250 থেকে 270 টাকার কাছাকাছি লাইটটার দাম পড়েছিল। তো এদিকে দেখো আমার কিন্তু সমস্ত কাজবাজি প্রায় হয়ে গেছে। আসলে সকাল সকাল রান্নাবান্নার কাজটা মানে সেরে নিলেই অনেকটা নিশ্চিন্ত। আর টুকটাক কাজ সেরে অনেকটা সময় নিজে রেস্ট নিয়েছি, ভিডিওর কাজ করেছি, আর তারপরে লাঞ্চ করে ভিডিওটাও শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।